ইলেকশনের প্রেডিকশন করেছিলাম। এটার উপরে ভিডিও করেছি। আমি বলেছি যে এই তারিখে ইলেকশন হবে এবং এই পার্টি জিতবে। যেটা অস্বাভাবিক অন্য সবার ক্ষেত্রে যেটা মনে হয়েছে আমার ক্ষেত্রে একেবারে আলাদা। তাহলে এত জটিল একটা প্রেডিকশন কেন করলাম? কিসের ভিত্তিতে? সেটার উপরে একটা দর্শন চর্চা আছে। সেটা আজকে আপনি বুঝতে পারবেন কয়েকটা গল্পের মাধ্যমে। ভিডিওটা লম্বা হবে। আপনি যদি মনে করেন যে বিস্ময়কর কিছু জিনিস জানবো, তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কয়েকটা দুর্ঘটনা থেকে আমি যে জিনিসগুলো শিখেছি সেটার উপরে বেস করে আমি ইলেকশনের কথা বলেছি। কবে ইলেকশন হবে, কে জিতবে। এখানে দেখেন কয়েকটা ঘটনা। আমি যখন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে টিচিং এ ছিলাম, সেই সময়ে আমাকে ব্র্যাক ইউনিভার্সিটি ডাকে। এটা আমার স্ত্রী কিন্তু একটা সিভি পাঠিয়েছিল। সেই সিভি অনুযায়ী আমাকে ডাকে। তারপরে আমি যাই, সেখানে এক ভদ্রলোক আরো কয়েকজন ছিল, তারা ইন্টারভিউর মাধ্যমে আমাকে পছন্দ করে এবং আমাকে ফুল টাইম নিবে, ফুল টাইম একজন শিক্ষক হিসাবে ব্র্যাক ইউনিভার্সিটি আমার সিভির গায়ে উপরে লিখে দিল। তখন আমি বললাম যে, "কি ব্যাপার? আমি তো ফুল টাইম এর জন্য এখানে আসিনি। আমার স্ত্রী এই অ্যাপ্লিকেশনটা আমার পক্ষ থেকে করেছিল। তো পার্ট টাইম করার জন্য আমি আসছি।" তখন সে বলল যে, "এই সময়ে তো আমাদের পার্ট টাইম আর দরকার নাই। আপনি ফুল টাইম এর জন্য আপনি কাজ করেন।" তা আমার হয়তো প্রফিসিয়েন্সি দেখে আমার ইংরেজির ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে। উপস্থাপনা করতাম। নানান কারণে হয়তো তারা পছন্দ করেছে। তো যাই হোক আমি শেষে রাজি হলাম না। তারপরে চলে আসলাম। ওই সিভির গায়ে যে লিখা ছিল ফুল টাইম ফ্যাকাল্টি ব্র্যাক ইউনিভার্সিটি সেটা সে কেটে দিল। আমি বললাম যে, "যদি পার্ট টাইম কখনো দরকার হয় তাহলে আমাকে আবার ডাকতে পারেন।" চলে আসলাম। আসার ১ মাস বা ১.৫ মাস পরে একটা ফোন আসলো। আবার আমি গেলাম। তখন দেখলাম যে মিসেস আবেদ। আমি খুব অস্বাভাবিক ফিল করলাম যে তার অ্যাসিস্ট্যান্ট একজন বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। খুব লম্বা বিশ্বসুন্দরী, হাতে পায়ে মোজা, খুবই ধার্মিক। তিনি বললেন যে, "আমার মনে হয় আপনি আমাদের সাথে কাজ করতে পারেন।" তো অনেকগুলো কথা হলো। কথার পরিপ্রেক্ষিতে আমি শেষে বললাম যে, "না, নর্দার্ন ইউনিভার্সিটিতে এই সুবিধা পাচ্ছি, এটা ওটা" নানান বিষয়ে আলোচনা করে আমি শেষে রাজি হলাম না। কিন্তু ভদ্রমহিলা মিসেস আবেদ আমি উঠে যাওয়ার সময় আবার বললেন যে, "আপনি আমাদের সাথে কাজ করতে পারতেন।" তার মানে উনি বয়সী, অনেক যোগ্য। সে জানে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি অনেক ভালো করব। তাদের জন্যও হয়তো লাভজনক হবে, আমার জন্যও অনেক ভালো হবে। কিন্তু আমি ওই বয়সে নানান স কারণে আমি রাজি হলাম না। তো বিষয়টা হলো যে অদ্ভুত ব্যাপার। এই যে রাজি হলাম না, এটার সাথে বেশ কিছু জিনিসের যোগসূত্র আছে। এখানে দেখবেন যে জেনে পাপ করা যেমন একটা পাপ, আবার না জেনে পাপ করাটা আরেক ধরনের পাপ। তাহলে যখন আমরা না জেনে পাপ করি তার মানে হলো যে ওই জিনিসটা বুঝিনি, না বুঝে একটা পাপ করে ফেলেছি বা একটা নেগেটিভ জিনিস করে ফেলেছি। তার মানে ভবিষ্যতে গিয়ে একটা দুর্ঘটনায় আমি পড়বো, ঝামেলায় পড়বো। ঠিক একইভাবে ৫ই আগস্টে যে দুর্ঘটনাটি ঘটলো সেখান থেকে অনেকগুলো হিসাব নিকাশ করে আমি একটা ডেট ঠিক করলাম যে এত তারিখে ইলেকশন হবে এবং এই পার্টি জিতবে। এরকম আমার একটা প্রেডিকশন করি এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে আমি বলতে পারিনি। কারণ এটা কেওয়াস হবে, প্রবলেম হবে, যে কারণে এটা গোপন আছে। আমার এলাকার কিছু বন্ধু পরিচিত তাদের সাথে আমি বলে রেখেছি যে আমি এই ডেটে ইলেকশন হবে এবং এই পার্টি জিতবে। তাহলে কেমন করে এটা পাওয়া যায়? এই পাওয়ার পেছনে আমি এই গল্পটা বলছি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি এইভাবে বাদ দিলাম। আমার স্ত্রী পছন্দ করেনি, আমার কলিগ কাশফা সে পছন্দ করেনি। তাদের ধারণা আমি ভুল করলাম। পরবর্তীতে দেখলাম যে অনেকগুলো ঘটনা ঘটলো। ২ নম্বর ঘটনা হলো তার কয়েক মাস পরে এ জাতিসংঘের একটা সার্কুলারে আমি এপ্লাই করি এবং সেখানে আমার বন্ধুর অবদান ছিল। সে আমাকে খবরটা দেয়। তারপরে আমি এপ্লাই করি। করার পরে ৪২ মিনিট মতো বিদেশি আমেরিকান আরেকজন জেন্টলম্যান আমেরিকান ছিলেন। তারা বাকবিতণ্ডায় গেলেন যে আমি নর্দার্ন ছেড়ে এই জাতিসংঘে কাজ করব না। জাতিসংঘের যে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার যেটা, তো সেইখানে ফার্ম গেটে অফিস, কৃষি অফিসের পাশে। তো সেখানে আমাকে বারবার করা হলো যে, "আপনি তো নর্দার্ন ইউনিভার্সিটি ছাড়বেন না।" আমি বললাম, "না।" আমি WSO তে যখন কাজ করি, তারপরে নর্দার্ন ইউনিভার্সিটিতে যখন ঢুকি, তখন অ্যাসোসিয়েট প্রফেসর এক লেডি
সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনি আমাকে গালাগালি করেন যে, এই কাজটা আমি কেন করলাম? মানে প্রাইভেট ইউনিভার্সিটির অবস্থা ভালো না। এই ধরনের অনেক কথা। তা আমি এটা বোঝাতে পারলাম যে আমি আবার WH এর মতো কাজে ফিরে আসতে চাই। যে কারণে আমি নর্দার্ন ইউনিভার্সিটি ছেড়ে দিব। তখন তারা আশ্বস্ত হলেন। তারপরে কিছুদিন পরে বললেন যে ফান্ড উইথড্র হয়ে গেছে। তার মানে আগামীকালকে আরেকটা ফান্ড আসছে, তবে আরেকটা অফিস, সেটা ধানমন্ডি ৮ এ যে ব্রিজের পাশে। সেখানে আপনি যাবেন। আপনাকে আমাদের পছন্দ হিসাবে আমরা সিভি পাঠিয়েছি। সবকিছু বলা আছে, আপনার কিছু করতে হবে না। সেখানে গেলে আপনি এই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টে চলে যাবেন। তো ওখানে গেলাম, সেখানেও দেখা গেল বেশ কিছুদিন পরে এক লেডি ফোন করে বলল যে ফান্ড উইথড্র হয়ে গেছে। তার মানে আমি শুনেছিলাম যে নাকি ২.৫ লক্ষর নিচে কারো বেতন হয় না। তো আমি ভেবেছিলাম যে ২.৫ লক্ষ, ৩ লক্ষ, ৩.৫ লক্ষ টাকাও বেতন হতে পারে। যাই হোক, এটা বাদ চলে গেল। তার কিছুদিন পরে মির্জা এখন অস্ট্রেলিয়ায় ফ্যামিলি সহ আছে। সে বলল যে আমার তো আইএলটিএস এর থেকে আপনার ভালো হওয়ার কথা, এটা সেটা। তা আমার অস্ট্রেলিয়ায় যাওয়ার খুব সহজ মনে হচ্ছে। ইমিগ্রেশন, ফ্যামিলি ইমিগ্রেশন আপনি করলে অবশ্যই হবে। তা আমি বললাম যে একটা চেক দিলাম ৳১০,০০০ এবং ২০ দিন পরে ৫ই অমুক ডেটে দিলাম যে ৫ই মে বা এরকম একটা মাস ছিল। কারণ হলো আমার ফ্যামিলিতে বিদেশ যাওয়া পছন্দ নাও করতে পারে। এটা ফ্যামিলি ইমিগ্রেশন, বাচ্চা, ওয়াইফ সবাই যাবে। তো আমার ওয়াইফ কিছুতেই রাজি হলো না। তখন আমি বললাম যে, "ওই চেকটা আমি তো আপনাকে দিয়েছি এই শর্তে যে এখন টাকা তুলতে পারবেন না। আগামী ২০ দিন পরে ৫ই মে তে আপনি তুলতে পারবেন।" তো এখন আমার ওয়াইফ পছন্দ করছে না, যে কারণে আমরা অস্ট্রেলিয়ায় যেতে রাজি না। ফলে এই টাকাটা আপনারা তুলেন না। তো বলল যে, "সমস্যা নাই, আপনার চেক ফেরত নেওয়ার দরকার নাই। আমরা এই চেকটা ডিসবার্সমেন্ট করব না, সমস্যা নাই।" তো যাই হোক, এটা গেল। এই যে ৩ টা ঘটনা ঘটে গেল। এই ৩ টা ঘটনার পরে যেটা ঘটলো, সেটা হলো যে নর্দার্ন ইউনিভার্সিটিতে আমার ১১ বছর হয়েছে। আস্তে, আস্তে পরিবেশটা আনকমফর্টেবল হওয়া শুরু হলো। একটা সময়ে আমি চলে আসলাম। তখন আমার মনে হয়নি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে মিসেস আবেদ বলেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। এখন গেলে হয়তো ভালো হতো। কিন্তু দেখা গেল যে আমি আর ওইটা মনে পড়েনি। কয়েক বছর পরে মনে হলো, তখন আমি গ্রামে আসছি। গ্রামে আমার ফিস্টুলা, আমার ডায়াবেটিস হাই হয়েছে। এদিকে করোনা ভাইরাসের তাণ্ডব লীলা চলছে। আম্মার অবস্থা খুব খারাপ। কোনোভাবে আমি আর ঢাকা যেতে পারিনি। পরে আর যোগাযোগ করিনি। তারপরে নানান কাজের সাথে আমি জড়িত। তো এরকম কিছু দুর্ঘটনা ঘটে। একটার সাথে আরেকটার এমন একটা সম্পর্ক যে ৩ টা জিনিসকে আমি যখন ডিনাই করলাম, তখন আমার অন্যান্য সমস্যা তৈরি হলো। তার মানে যে ভুলগুলো আমি করেছি, সেই ভুলগুলোর পরে আমাকে মাসুল দিতে হলো। অস্ট্রেলিয়া গেলে হয়ে যেত, ব্র্যাকে ঢুকে গেলে হয়ে যেত, ওই জাতিসংঘের সেই কাজটা আমি করলে হয়ে যেত। দেখা গেল আমি গ্রামে আটকা পড়লাম। কিন্তু আমার আফসোস হয় না এই কারণে যে এখানে আম্মার একটা জটিল ব্যাপার আছে। পাশাপাশি আমি মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছি। অনেক ধরনের ব্যাপারে আমার অ্যাচিভমেন্ট আছে, কিন্তু সেটা ভিজিবল না, দেখা যায় না। যেমন নারীরা সংসার দেখে, কত কি করে। কিন্তু ফ্যামিলিতে মনে করে যে কিছুই না। এ তো বেতন পায় না, টাকা পায় না এরকম। কিন্তু আসলে কিন্তু ওই নারীর অনেক ভূমিকা আছে সন্তান লালন-পালন থেকে শুরু করে হাজারো বিষয় আছে। হুম? বোঝা যায় না। তো সেরকমভাবে চলতে, চলতে দেখা গেল অনেকগুলো ক্রাইসিস হলো। কিন্তু ক্রাইসিস গুলো হলো এই কারণে, আমার কাছে মনে হয় যে আমি একটু কিংবদন্তি হতে চেয়েছি। আমি সক্রেটিসের ফলোয়ার, আমি অ্যারিস্টটল হতে চাই। আমি লেখালেখি, ভিডিও, আমার ১৩,০০০ ভিডিও আছে। তাহলে এই জিনিসগুলো আমি অনেক বেশি করছি। ফলে দেখা যাচ্ছে যে আমি অনেকভাবে পিছিয়ে আছি। আমি হয়তো এতদিনে আমি ৪-৫ লাখ টাকা বেতনেরও কোনো কাজ-টাজ করতে পারতাম। উম আমার সংসারে সমস্যা হতো না। যেহেতু আমি বাড়িতে আছি, যে কারণে সমস্যা হয়। অনেকগুলো প্রবলেম হলো। তার মানে বলতে চাচ্ছি যে একটা ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা ঘটে এবং আগের ঘটনাটা একটা ওসিলা হিসাবে কাজ করে। এই ওসিলা হিসাবে যখন কাজ করে, তখন ভবিষ্যতের একটা প্ল্যান বোঝা যায়। যেমন আমার বন্ধু, আমি বুঝতে পারলাম যে তার এমএ ইংলিশ হবে না। কারণ হলো যে সে না পরীক্ষা দিতেই একটা তার দেওয়ালে একজন বন্ধু লিখে দিল যে এমএ অমুক। তার মানে এমন করে লেখা যে সে কিন্তু এমএ অলরেডি হয়নি, কিন্তু সে লিখে ফেলেছে।
তখন আমি বুঝতে পারলাম যে ওর আর এমএ হবে না। এমএ হবে না কেন? কারণ ওই এমএটা হবে না এই কারণে যে বন্ধু তাকে অলরেডি এমএ কথাটা লিখে দিয়েছে। তার মানে পূর্বেই কিছু আলামত থাকে। তাহলে আপনার যে দুর্ভাগ্য হবে, সেই দুর্ভাগ্যটা ৫ বছর পরে হবে। কিন্তু তার জন্য ৫ বছর, ১ বছর কিছুদিন আগে এমন একটা দুর্ঘটনা আপনি ঘটাবেন বা ভুল করবেন বা একজনকে অপমান করবেন বা কষ্ট দিবেন। এভাবে একটা প্যাঁচ লেগে যাবে। এই প্যাঁচ থেকে দেখা যাবে যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। যে আমি বোঝাতে চাচ্ছি এই যে ইলেকশনটা কেন এত তারিখে হবে এবং কেন এই দল জিতবে সেটা আমার ভবিষ্যৎবাণী না হতে পারে। স্বাভাবিক না হওয়াটাই স্বাভাবিক। আমি একটা স্পেসিফিক ডেট দিয়েছি যে ওই সালের ওই তারিখে ওই মাসে এইভাবে ইলেকশন হবে এবং এই পার্টি জিতবে। তো এইভাবে আমি কেন ক্যালকুলেশন করলাম? এখন আমি জ্যোতিষীর দিকে যাই। আমি নিজেও একটু জ্যোতিষী আমি হাত রেখা চর্চা করি বা করতাম। রাশি নিয়ে কাজ করি। তো আসলে কিন্তু ভবিষ্যৎবাণী করতে হলে কিন্তু টাইম মেশিন লাগে। সেই টাইম মেশিনটা বিজ্ঞানের আবিষ্কার করতে পারে বলে ধারণা করা। আসলে বিজ্ঞান কখনো টাইম মেশিন আবিষ্কার করতে পারবে না। এটা একটা দর্শনের খেলা। অনেকগুলো দুর্ঘটনা, ঘটনা, অনেকগুলো হিসাব-নিকাশ করে একটা তথ্য পাওয়া যায়, একটা রেজাল্ট পাওয়া যায়। তো ঠিক যে ইন্ডিয়ার যে ভবিষ্যৎবাণী করে বিখ্যাত জ্যোতির্বিদ, আসলে আমি বলি যে ওটা কিন্তু রেখা চাঁদ তারা হিসাবে করে না। তার একটা জটিল দর্শন জ্ঞান আছে। সেই দর্শন জ্ঞান দিয়ে হিসাব নিকাশ করে সে হাসিনা সম্পর্কে বলে, দেশে কবে কি ইলেকশন হবে, কি হবে না হবে অনেক কথা বলে। কিন্তু আমি যেহেতু পপুলার জোডিয়াক ব্যাপার না, পামিস না, যে কারণে আমি হয়তো গোপন রেখেছি বা এটা বলা ঠিক না, যে কারণে আমি বলি না। হাজারো কারণ থেকে বোঝা যায় যে এই ঘটনাটা সামনে ঘটবে। সেই জ্যোতিষীও কিন্তু চাঁদ তারার সংযোগ নিয়ে অত হয়তো উনি করেননি। উনি যেটা করেছেন তার দর্শন জ্ঞান থেকে ক্যালকুলেশন করে অনেক যোগ-বিয়োগ করে একটা হিসাব করে বের করেছেন যে ইলেকশনটা এত তারিখে এত সময়ে হবে। তো ইলেকশন হলে কারা জিতছে, কবে ইলেকশন হচ্ছে এরকম যদি বেঁচে থাকি তাহলে ওই সময়ে দেখা যাবে আমারটা কত কাছাকাছি হয়েছে বা একদম ঠিক ফলে গেছে কিনা বা কত খারাপ আমার প্রেডিকশন ছিল তখন আমরা এটা নিয়ে আলাপ করতে পারি। এখনো আমি এই ডেটটা পাবলিকলি মানুষকে জানাতে চাচ্ছি না। আমি নিজেদের মধ্যে অনেককেই বলে রেখেছি যে এত সালের এত মাসে এত তারিখে ইলেকশন হবে এবং এই পার্টি জিতবে। ধন্যবাদ।